আসসালামু আলাইকুম। আমরা আজকে উদাহরণ 35 সম্পর্কে অঙ্কটা করবো। এটা কিন্তু ক্যালকুলাস 2 এর প্রথম অধ্যায়ের অঙ্ক। তো এই অঙ্কগুলো কি চেয়েছে, একটা হেলিক্সের একটা সমীকরণ দেওয়া আছে, সেটা একক স্পর্শক ভেক্টর বলেছে এবং একক অভিলম্ব ভেক্টর আছে। তো এইটা করার আগে আমি এর আগে কিন্তু আরেকটা ভিডিও দিচ্ছি, এটা ছিল স্পর্শরেখা ভেক্টর সমীকরণ। এই যে আমি কিন্তু স্পর্শরেখার ভেক্টর সমীকরণ এটা কিন্তু আমি অলরেডি করাই এসেছি এবং ওটা থেকে কিন্তু আমি ডিটেলস চিত্র সহকারে বুঝাইছিলাম যে কিভাবে সূত্রটা আসে। তো ওই সূত্রটা আমি আবার একটু শর্টকাটে অঙ্ক, একটাই অঙ্ক আছে এই নিয়মের, আমি সংক্ষেপে ওটা আবার বুঝাচ্ছি। তবে এইটা করার আগে অবশ্যই এইটা দেখে আসতে হবে, তাহলে একটু জিনিসটা আরো ক্লিয়ার হবে। এটা তারপরে আমি বুঝাচ্ছি যে একটা বিন্দু নিচ্ছি, আমি একটা বক্ররেখা আঁকছি। সর্বপ্রথম কি আঁকছি? একটা বক্ররেখা আঁকছি। এই বক্ররেখায় একটা বস্তু অবস্থান করছে পি বিন্দুতে। এই যে যে বিন্দুটা নিচ্ছি এটা, এই পি বিন্দুতে একটা বস্তু অবস্থান করছে। এখন এই বস্তু যাত্রা শুরু করছিল যে এখান থেকে, বলি এখান থেকে যাত্রা শুরু করেছিল। যখন এখানে শুরু করছিল তখন টি এর মান মানে সময় তখন কিন্তু শূন্য ছিল, তখনই কিন্তু তার যাত্রা তখনই কিন্তু তার যাত্রা শুরু হয়নি। এবার সে যেতে যেতে সাপোজ 5 মিনিটের পরে সে এই পি তে পৌঁছায়। তো সে 5 মিনিটটাকে আমি 5-এর জায়গায় 6 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, সেটার জন্য এটাকে আমার সময় আমি ওই টি সমান টি নট ধরছি। সেই টি নট সময় তার অবস্থান কোথায়? পি তে। এখন এই যে পি বিন্দু, এই পি বিন্দুতে বস্তুর কিন্তু একটা বেগ থাকবে, বস্তু কিন্তু এখানে থেমে থাকবে না, থেমেও থাকতে পারে অথবা সামনের দিকে কোন বেগে যাবে তার একটা নির্দিষ্ট কিন্তু বেগ থাকবে। তো সেই বেগটাকে আমরা প্রকাশ করছিলাম কি? এফ প্রাইম টি নট। কি আকারে প্রকাশ করছিলাম? এফ প্রাইম টি নট। এই এফ প্রাইম টি নট কিন্তু বলা হয় বেগ ভেক্টর, কারণ এটা কিন্তু বেগ প্রকাশ করে, তাহলে এটা বলা হয় কি? বেগ ভেক্টর। এবং এটার কিন্তু আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে, এটা কোন রেখার উপর আছে ভেক্টরটা? এটা কিন্তু এই স্পর্শ রেখার উপর আছে, এই জন্য এটাকে স্পর্শ ভেক্টর বা স্পর্শক ভেক্টর বলা হয়। এটাকে তাহলে আমি লিখলাম স্পর্শক ভেক্টর। তাহলে আমার চেয়েছে কিন্তু যে স্পর্শ ভেক্টরটা চেয়েছে, তার মানে আমার এই যে এফ প্রাইম টি নটটা নির্ণয় করতে হবে। তাহলে এই যে সূত্রটা আছে এর ভিতরে আমার এফ প্রাইম টি নট আছে, কিন্তু আমি বই থেকে দেখছি এই অঙ্কগুলো করা আছে আর প্রাইম দিয়ে। তো এখানে আমি বলছি যে এফ প্রাইম, আর এখানে কিন্তু আর প্রাইম দিয়ে করা আছে। মূলত এই এফ প্রাইম আর ওই যে আমি যেটা বলছিলাম এই যে আর প্রাইম এবং ওই যে এফ প্রাইম টি নট, দুইটাই কিন্তু একই জিনিস। তো এটা বেশ বড় আকারে, এটাকে সংক্ষেপে এভাবে করা হয়। তাহলে এটাকে আমরা কিভাবে করব? এটার এটা কি কেন একই সেটাও একটু দেখাই। যে আমার কিন্তু মূল সমীকরণটা ছিল এটা। আমি ধরি এই আট এর আটটাও তো টি এর ভিতর টি আছে, মানে টি এর সমীকরণ। এই আটটাকে যদি আমি ওই যে সময় টি টি এর সাপেক্ষে আমি যদি অন্তরীকরণ করি তাহলে কি আসে খেয়াল করি, ডি ডিটি। তাহলে এই সবার সামনে একটা ডি ডিটি লাগাই দিলাম, সবার সামনে একটা ডি ডিটি বসালাম এখানে করি। এবার একটু খেয়াল করি, এই যে টি নট কিন্তু ফিক্সড একটা সময়। টি নট কি ফিক্সড একটা সময়, যে টি নট এর মান 5 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে, 3 মিনিট হতে পারে। এই টি নট এর জায়গায় আমি যদি ওই ফিক্সড সময়টা বসাই দিই তাহলে এটা কিন্তু থাকে কত? থাকে মনে করলাম আমি 2 মিনিট ধরলাম, তাহলে এই টি নট এখানে 5 ধরছি, এখানে আমি কত ধরেছি? 5 মিনিট। তাহলে এই টি নটের জায়গায় আমি যদি 5 মিনিটটা বসাই দিই তাহলে এখানে থাকছে সব জায়গায় 5। এবার আমি অন্তরীকরণ করি, টি এর সাথে করছি কিন্তু। এখন এখানে এফ কে একবার অন্তরীকরণ করলে কিন্তু এফ প্রাইম 5 হবে, এফ এর কাজ হবে। এবার ভিতরে কিন্তু 5 কে করা লাগে, 5 কিন্তু কনস্ট্যান্ট, টি এর সাপেক্ষে 5 কে করলে কিন্তু শূন্য হয়ে যায়। তার মানে এটাকে এত ভেঙে না করে একবারে ভাববো এটা, এটা এই ফাংশনের ভিতরে কিন্তু টি নাই, আমি কিন্তু টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। এর ভিতরে টি নাই, সুতরাং এটা ধ্রুবক হিসেবে এটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এটা কিন্তু শূন্য হয়ে গেল, প্রথম যে অংশটা এটা কিন্তু হয়ে গেল, যেহেতু শূন্যের সাথে গুণ এটা কিন্তু সবগুলো শূন্য হয়ে যাবে। এরপরে কোন চিহ্ন আছে? প্লাস। তাহলে এবার খেয়াল করি, এটা কিন্তু দুইটা অংশ আছে, একটা টি এর একটা অংশ আছে, একটা এফ প্রাইম 5। এর ভিতরে ধ্রুবক পদটা, ধ্রুবক কিন্তু যে এফ প্রাইম 5। তো আমরা জানি কি, গুণ আকারে যদি ধ্রুবক থাকে ধ্রুবকটা বসিয়ে রাখতে হয়, আর যেটার অন্তরীকরণ করা যায় শুধু সেটার করে দিতে হয়। এখানে ধ্রুবকটা কোনটা আছে?
এ প্রাইম 5, এটা আমি বসিয়ে রাখলাম। অন্তরীকরণ হয় কার? এই টি এর। টি কে টি এর সাপেক্ষে করলে কিন্তু 1। তাহলে এই যে বাম সাইডটাও দেখি, বাম সাইডটা ছিল কিন্তু আর, আর কে একবার অন্তরীকরণ করলে আর প্রাইম হয়ে যাবে। তাহলে এই যে এটা তো শূন্য বাদ হয়ে গেছে, তাহলে আর প্রাইম সমান এ প্রাইম, এই যে 5টা লিখলাম, 5টা তো আমি ধরে নিচ্ছিলাম একটা মান, কিন্তু 5টা মূলত কার মান? এই যে নির্দিষ্ট সময়, সেটা কিন্তু আবার টি নটই ধরা হয়। তাহলে 5টা কিন্তু আবার সেই টি নট লিখে দিয়ে যায়, এ প্রাইম টি নট, তাহলে আর প্রাইম সমান এ প্রাইম টি নট। তাহলে আমরা দেখছি যে এই যে বেগ ভেক্টর বা স্পর্শ ভেক্টর যেটা এ প্রাইম টি নট, ওইটাও যে জিনিস, এই যে আর প্রাইম সে একই জিনিস। তো সহজে করার জন্য এই অঙ্কটাকে, যেহেতু এই যে এক্স ওয়াই জেড এটা অবস্থান ভেক্টর আর এর মাধ্যমে আমরা প্রকাশ করবো, করে সেটাকে একবার অন্তরীকরণ যদি করে দিই, তাহলে কিন্তু আমার এটা স্পর্শক ভেক্টরটা সহজে চলে আসবে। এই জন্য আমরা এই নিয়মে করবো, এই আর প্রাইমের এই নিয়মটা আমরা ফলো করবো। তাহলে আমরা অবস্থান ভেক্টর আর এর মান আমরা জানি কি, এই যে আমরা আর এর যে সাধারণ সমীকরণ সেটা লিখছি। এবার এখানে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, সেই মানগুলো এখানে আমি বসিয়ে দিব। আর এই এক্স ওয়াই জেড এর ভিতরে কিন্তু পরামিতি হিসেবে টি আছে, সেজন্য আমরা আর অফ টি, এটা টি এর ফাংশন হয়ে গেল, সমান আই এক্স এর জায়গায় কত লিখবো, 2 cos t প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে, 2 sin t প্লাস, আর এখানে কে চলো মাইনাস 40। এবার আমার কাজ করতে হবে যে একবার অন্তরীকরণ, তাহলে আর প্রাইম টি সমান আইন টি। এখন এটা যদি অন্তরীকরণ করি, তাহলে 2 কনস্ট্যান্ট cos কে করলে মাইনাস সাইন টি। এবার কাকে করতে হবে, টি কে করতে হবে। আমি কিন্তু প্রাইম মানে কি, এটা কিন্তু আমি বলতো এটাকে কিন্তু ডি টি টি এর সাপেক্ষে কাজ করছে, এই জন্য এটা কিন্তু আর প্রাইম টি হয়ে গেছে। তার আর কে করলে আর প্রাইম, আর টি কে করলে কিন্তু 1, এখানে লেখা লাগেনি। তো এটা সব জায়গায় টি এর সাপেক্ষে করছে, তাহলে এই যে cos কে করে sin টি, ভিতরে টি কে কিন্তু করা লাগে, টি কে টি এর সাপেক্ষে করলে 1 হয়, এটা কিন্তু আর লেখা লাগে না। প্লাস যে এটাও একই ভাবে লিখবো, cos কে করলে হবে কি, sin কে অন্তরীকরণ করলে হবে কি cos t, আর এখানে একটা কনস্ট্যান্ট ছিল প্লাস, আমার কিন্তু আর প্রাইম টিটা চলে আসলো, তবে এখানে কিন্তু আর একটা মান দেওয়া আছে যে টি সমান পাই বাই 4। তাহলে টি সমান পাই বাই 4 টা এখানে বসাই দিই, আর তার এটার পাশে লিখি টি সমান পাই বাই 4। এখানে কিন্তু টি লিখে রাখা যাবে, আমি কিন্তু টি সমান পাই বাই 4 এখানে কিন্তু আমি বাংলায় লিখে দিচ্ছে যে টি জায়গায় পাই পাবো, তার মানে কিন্তু এখানে টি লিখে লিখে রাখাও যাবে, আবার পাই বাই 4 আমি এখানে বসাই দিতে পারবো, যে কোনো একটা লিখে রাখলে হবে। ভিতরে আমার প্রয়োজন, ভিতরে আমি মানটা বসাবো শুধু, মাইনাস আই 2 সাইন পাই বাই 4 প্লাস 4, এটা একবার বসে দিলাম, সমান আর প্রাইম, টি না লিখলেও হয় না লিখলেও হয়, টি দ্বারা জাস্ট এর ভিতরে কার ফাংশন সেটা বোঝাই। এখন কিন্তু আমি টি রাখিনি, এখানে পাই বাই 4 পেরেছি, এই জন্য আমি টি আর লিখবো না, সমান। তাহলে এখানে এই যে প্রথম আছে হলো সাইন 45 ডিগ্রি, এই সাইন 45 ডিগ্রি মানে কিন্তু 1 ভাগ রুট, এই 2 এর সাথে 1 ভাগ রুট কাটাকাটি করলে কিন্তু আই ইনটু রুট হয়ে যাবে। সেম একই ভাবে 8 এর মানও 1 ভাগ রুট 2, তাহলে এটা কাটাকাটি করলে এই যে নিচের রুট 2 আর উপরের 2 কাটাকাটি করলে কিন্তু একটা রুট 2 থেকে যাবে। তাহলে যে প্লাস সর্বশেষ কি আছে 4, এটা কিন্তু টি ছিল না, এই জন্য ওইটা ওইভাবে থেকে গেছে। তাহলে এই যে আর প্রাইম, এটা কার মান ছিল যেন আমি বলছিলাম, এই যে এখান থেকে দেখছিলাম বেগ ভেক্টর বা স্পর্শক ভেক্টর, আমার স্পর্শক ভেক্টর বের করতে বলেছে, তাহলে এইটার পাশে আমি লিখবো অতএব স্পর্শক ভেক্টর। তাহলে স্পর্শক ভেক্টর বের করলাম, কিন্তু আমার কিন্তু স্পর্শক ভেক্টর চাইনি শুধু, এর আবার একক বলেছে। একক ভেক্টর আমরা কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি, যে দেখতে যে কোন কিছু একক ভেক্টর মানে ওইটের ভাগ তার মডুলাস। তার মানে এই যে আমি বের করবো এই স্পর্শক ভেক্টরের একক ভেক্টর, তার মানে আগে স্পর্শক ভেক্টর লিখতে হবে, স্পর্শক ভেক্টরের মান কত বলেছেন আর প্রাইম ভাগ এই আর প্রাইমের মডুলাস, এটাই কিন্তু একক বললে সেটা ভাগ করে মডুলাস করতে হয়।
এবার মানটা আমি বসায় দিই। আর প্রাইমের মান কোনটা ছিল, এই যে √2i, এটা আগে লিখলাম মাইনাস, এরপরে প্লাস √2j+4 সমান। এবার এইটার আবার প্রথমে মডুলাস মানে হচ্ছে রুট ওভার দিয়ে যে আই জি কি এর যে সহগগুলো আছে এর সাথে যে সংখ্যা গুণ আকারে বা ভাগ আকারে থাকে সেটা স্কয়ার করতে হয়। তার মানে আই এর চলকে আছে কত, √2 স্কয়ার করলে কিন্তু শুধু 2 হয়ে যাবে, মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়ে যায়। এবার যে চলকে যেটা আছে এটার স্কয়ার করলে এটা 2 হয়ে যাবে, কে চলকে যেটা আছে এটার স্কয়ার করলে 4 4 16 সমান। উপরে থাকছে √2i প্লাস √2j+4। এখন নিচেই কিন্তু সব মিলে 2 4 আর 16 একবারে এইটুক মিলে কত আসছে, একবারে 20। তো রুটের ভিতরে 20 মানে এটাকে কিন্তু এভাবে লেখা যায়, 20 সমান লেখা যায় 4 গুণ 5। এই 4 রুটের বাইরে বের করলে 2 আর নিচে থাকে √5। তাহলে নিচের অংশটাকে একবার লেখা যায় 2√5। যেহেতু উপরে সবগুলো 2 আছে তাহলে আমি আলাদা আলাদা করে দিই, তাহলে এই 2টা কিন্তু আমি কাটতে পারবো। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি যে মাইনাস √2i এর নিচে 2√5 দিলাম প্লাস √2j+2√5। এই নিচের হর কিন্তু আলাদা আলাদা করে লেখা যায়। এবারে কাটাকাটি যদি করি, এই √2 আর এই 2 কেটে গেলে নিচে কিন্তু √2 হবে না। এইটাও একইভাবে, এটা কেটে গেলে নিচে একটা √2, এই 4 আর এই উপরে 2 কেটে গেলে এখানে কিন্তু একটা থাকছে 2। তাহলে এটাকে আমি লিখতে পাচ্ছি এই যে এই রূপ, যদি দুটোরই একই পাওয়ার না, একই পাওয়ার থাকলে কিন্তু সেটা আবার একসাথে লেখা যায়। তার মানে একসাথে এভাবে লেখা যাবে যে √ওভার দিয়ে 2 এবং 5 এর মাঝখানে কিন্তু গুণ সম্পর্ক 2 গুণ 5, তাহলে এটাকে একবারে নিচে 10 লেখা যায়। তাহলে এটা একবারে লেখা যাচ্ছে কত, প্রথমে মাইনাস আই ইন্টু নিচে থাকছে হচ্ছে √10 প্লাস জেরো একই √10, এই যে 2 আর 5 ইন্টু 5 2 10 প্লাস এখানে উপরে একটা 2 থাকছে আর এটা কেস চলো, আর নিচে কিন্তু √5। তাহলে এটা কিন্তু আমার প্রথম যেটা চেয়েছিল যে একক স্পর্শক ভেক্টর, এটা পেয়ে গেলাম। এবার কি অংশটা আছে আমার, বলেছে একক অভিলম্ব ভেক্টর। তার মানে একক অভিলম্বের ভিতরে আমার সর্বপ্রথম অভিলম্বটা বের করতে হবে। তো অভিলম্ব সম্পর্কে আমি একটু আবার ধারণা দিই, তাহলে একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা লম্বটা দেখে নিই। লম্ব লম্ব মানে একটা রেখার উপর আর একটা রেখা যখন 90 ডিগ্রি কোণে থাকে সেটাকে আমরা বলি কি, লম্ব। তো অভিলম্বটাও একই, যে কারণ এর লাস্টে কিন্তু লম্ব লেখা আছে। তো এই লম্বটা অভিলম্ব কখন হবে, তার মানে এই যে আমার একটা বিন্দু, এই যে আমার যে অঙ্ক ছিল পি বিন্দু ছিল না, পি বিন্দু দিয়ে আমি যদি এই যে পি বিন্দুর সাথে একটা রেখা আছে না, সরলরেখা, এই রেখার সাথে যদি এই বিন্দু থেকে সরলরেখার সাথে কিন্তু আমি 90 ডিগ্রি কোণে করে অনেকগুলো এর সাথে রেখা আঁকতে পারি। এইটা ধরলাম 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি ধরলাম, কিন্তু এইগুলোকে আমি অভিলম্ব বলতে পারবো না। একমাত্র অভিলম্ব বলতে পারবো যে এটা, যে আমি আবার আরেকটু আঁকি। এটা অবিলম্বটা হচ্ছে এই যে আমার একটা নির্দিষ্ট একটা বিন্দুতে কিন্তু স্পর্শ করেছে এই বক্ররেখা, এবং এই সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করেছে। তো লম্বটা কি জানলাম, যে একটা রেখার উপর আরেকটা রেখা যখন 90 ডিগ্রি কোণে থাকে সেটাকে আমরা বলি লম্ব। তো এখানে কিন্তু একটা রেখা আঁকা আছে সরলরেখা, এই রেখার সাথে আমি 90 ডিগ্রি করে কয়েকটা দাগ টানি। এটা ধরি 90 ডিগ্রি, এটা ধরলাম 90 ডিগ্রি, এবং এটা ধরলাম 90 ডিগ্রি। এখন এর ভিতরে অভিলম্ব করলাম। অবিলম্ব হচ্ছে এটাও কিন্তু 90 ডিগ্রি কোণ কেটে গেছে, এটাও 90 ডিগ্রি, সবগুলো কিন্তু একই রেখার উপর। কিন্তু যেই রেখাটা একদম এই যে স্পর্শক যে বিন্দু, যে বিন্দুতে এই বক্ররেখা এবং এই সরলরেখাটা স্পর্শ করেছে, ওই বিন্দু দিয়ে 90 ডিগ্রি কোণ করে এই যে বক্ররেখার দিকে, এটা কিন্তু বক্ররেখার দিকে গেছে, এই দিকে কিন্তু যায়নি। বক্ররেখার দিকে যে রেখাটা গেছে এবং তাদের মাঝখানে সম্পর্ক যদি 90 ডিগ্রি হয় সেটাকেই বলবো অভিলম্ব। তার মানে অভিলম্বটাও কিন্তু এক প্রকার লম্ব, তবে এটা হচ্ছে নির্দিষ্ট একটা ফিক্স বিন্দু। সেটা হচ্ছে এই যে যেখানে স্পর্শ বিন্দু, যেখানে এই যে স্পর্শ বিন্দু, এই স্পর্শ বিন্দু দিয়ে যে 90 ডিগ্রি কোণ করে এই বক্ররেখার দিকে যে রেখাটা গেছে সেটাকে আমরা বলবো অভিলম্ব। তাহলে
এই এই অঙ্কের ভিতরে অভিলম্বটা থাকবে, তাহলে এখান থেকে এই দিকে যে সরল রেখা গেছে সেটা বলবো আমরা অভিলম্ব। তো আমার কিন্তু অভিলম্ব বের করতে হবে, তো অভিলম্বটাও কিন্তু একটা লম্ব, তার মানে লম্ব হওয়ার যে সত্যটা অভিলম্বরও সেই একটা সত্য কিন্তু মেনটেন করা লাগবে। তো লম্ব হওয়ার সত্যটি যে দুইটা ভেক্টরের যখন ডট গুণ করা হয়, দুটো ভেক্টরের এইটার সমান কিন্তু শূন্য হয়, কারণ কি এই যে দুটো ভেক্টর যদি ডট গুণ করা হয় মাঝখানে কত 90 ডিগ্রি, তো এই দিককে কজ আকারে ধরা হয়, তাহলে কজ 90 ডিগ্রি মানে কিন্তু শূন্য। এই জন্য দুটো ভেক্টরের ডট গুণ কিন্তু শূন্য হওয়া লাগে। তো এখন তাহলে এখানেও আমার এই যে যেটা বলছিলাম এটা আমার এইটা এই যে আমি এটা ধরেছিলাম অভিলম্ব, এই অভিলম্ব হবে আরেকটা শর্ত মেনটেন করা লাগবে, এর সাথে আরেকটা যে ভেক্টর আছে, তো এর সাথে সেই ভেক্টরটা আমরা পাইছিলাম যে এফ প্রাইম টি নট, তো সেটাকে আমরা কি আকারে প্রকাশ করলাম আর প্রাইম। তাহলে আর প্রাইমের সাথে এই যে অভিলম্ব যে মানটা আমি পাবো সেটার ডট গুণ অবশ্যই যদি শূন্য হয় তাহলে সেটাকে আমরা অভিলম্ব বলতে পারবো। এখন এই যে বক্রতার দিকে, এটা কিন্তু বক্রতার দিকে প্রকাশ করছে, মানে এই যে বাঁকার দিকে দাগ কিন্তু এটার দিকে, তো এটা কিন্তু মূলত ত্বরণ প্রকাশ করে। ত্বরণটা কি মূলত বেগ বাই এই যে বেগ বাই সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে কিন্তু ত্বরণ বলে। তো এটাকে মূলত যদি দেখায় বেগ হচ্ছে আর প্রাইম ধরছে, এই সময় টি, এটাকে যদি টি এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি, এটাকে যদি টি এর সাপেক্ষে কিন্তু টি এর ফাংশন ছিল, তাহলে এটা কিন্তু আর ডাবল প্রাইম দিল। এই যে মানটা এটা কিন্তু আর ডাবল প্রাইম। তাহলে এই আর ডাবল প্রাইমটা আমি বের করবো এবং দেখবো এই আর ডাবল প্রাইমটা এই একবার অন্তরীকরণ করে যে মানটা পেয়েছি তার সাথে ডট গুণ করলে শূন্য হয় কিনা, শূন্য যদি হয় তাহলে আমি বুঝবো যে এটাই আমার এই অঙ্কের অভিলম্ব ভেক্টর প্রকাশ করবে। এখন আমার অভিলম্ব বের করতে হবে। অভিলম্ব মানে কি দেখলাম আমরা ডাবল প্রাইম, তো ডাবল প্রাইম করতে হলে অবশ্যই একবার অন্তরীকরণ যেটা সেটার মান আমার জানা লাগবে, এটা কিন্তু আমরা আগেই বের করছি, এটা আমি আবার পুনরায় লিখলাম। তো এখান থেকে আমি ডাবল প্রাইমটা করে নিই। তো টি এর সাপেক্ষে এর ভিতরে যেহেতু পরামিতি টি আছে তাহলে টি এর সাপেক্ষে হবে, টি এর সাপেক্ষে একবার কি রয়েছে আরেকবার করলে ডাবল প্রাইম হবে। এর আগে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে 2i, এই 2 কিন্তু কনস্ট্যান্ট লিখে দিলাম, সাইন কে করলে হয়ে যাবে কত cos t। এবার এখানে কিন্তু cos আছে, cos করলে কিন্তু মাইনাস সাইন হয়, সেই মাইনাসটা সামনে দিলাম, তাহলে সামনে থাকছে কনস্ট্যান্ট হিসেবে 2j আর cos কে করলে মাইনাস সাইন টি প্লাস 4k। এখানে খেয়াল করি এখানে কিন্তু কোনো টি নাই, 4 কিন্তু কনস্ট্যান্ট, 4k করলে শূন্য, তো টি যেহেতু নাই এটা সব মিলে যাবে শূন্য। এবার এখানে কিন্তু একটা বিন্দু ছিল এই যে π/4, তাহলে ওই বিন্দুটা আমি বসাই দিই, তাহলে টি সমান π/4 যদি বসাই দিই তাহলে আর ডাবল প্রাইমের মান হবে না। আমরা জানছিলাম যে কি cos এই টির জায়গায় কত বসাবো π/4, তো cos π/4 এর মান কত 1/√2, এই -2 এর সাথে গুণ করলে একবার আসবে না -2i। সেম একই ভাবে এটা গুণ করলে আসবে না -2j, আর ওটা তো শূন্য হয়ে গেছে, তাহলে এখানে আর ডাবল প্রাইম পেলাম। এবার এই আর ডাবল প্রাইম কি অভিলম্ব সেটা দেখার আরেকটা শর্ত কি বলছিলাম, যে এই একবার অন্তরীকরণ করে যেটা পাইছে মানে এই ভেক্টর এবং এই ভেক্টর দুটো ভেক্টরের ডট গুণ যদি শূন্য হয় সেটাকে আমরা লম্ব হিসেবে চিহ্নিত করতে পারি। আর এই লম্বটাকে আমরা তো অভিলম্ব ধরছিলাম, তাহলে এটা ডট গুণ যদি শূন্য হয় এটাকে আমরা বলবো কি অভিলম্ব। তাহলে আগে এই দুইটা আমি ডট গুণ করি। তো এখানে ডট গুণ করার আগে একটা কাজ করি, এখানে কিন্তু আর প্রাইম থেকে আমরা এটা করার জন্য এটা বসাইছিলাম, কিন্তু ডট গুণ যখন করবো সেটা কিন্তু এই দুইটাই এই বিন্দু সহ, মানে আর প্রাইমেরও কিন্তু এই বিন্দু বসানো ছিল, সেই মানটা কিন্তু এমন ছিল যে আর প্রাইমের এই π/4 যখন বসানো ছিল এটা ছিল -√2i প্লাস √2j প্লাস 4k, এটা কিন্তু ওই মানটা ছিল। তাহলে ডট গুণ আমি করি, তাহলে আর সবগুলো কিন্তু ভেক্টর, আর এগুলো সবসময় কিন্তু ভেক্টর চিহ্ন দিতে হবে, আমার মিস্টেক হয়ে গেলে সবাই মনে করে দিয়ে নেবেন যে আর প্রাইম ইন্টু আর ডাবল প্রাইম সমান, প্রথমে আর প্রাইমের মানটা লিখে, আর প্রাইমের মানটা ছিল মাইনাস এটা লিখলাম আর প্রাইম, এরপরে আর ডাবল প্রাইমের মান আসলো মাইনাস গুণ করে আয়ের চলকের সাথে আয়ের চলকের গুণ হয়, এটা -√2 এটা -2 মাইনাস প্লাস আর √2 শুধু। এবার যে চলকের সাথে যে চলক গুণ করবো তাহলে যে ডট যে 1 এটা প্লাস
যুক্ত আর এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস কিন্তু মাইনাস হবে, আর এখানে দুইটা গুণ পেলে কি। এবার সর্বশেষ এখানে কেস সলভ এবং এখানে কেস সলভ, এখানে কিন্তু কেস সলভ নাই, তার মানে কেস সাথে কিন্তু শূন্য ছিল বলে নাই, তাহলে এই শূন্যর সাথে চারের গুণ করলে কিন্তু বাদ হয়ে যায়, এই জন্য কেস সলভ কিন্তু থাকবে না। ওটা কিন্তু শূন্য হয়ে গেছে। আর এই 2 - 2 কত আসবে? স্যার এই যে এই দুইটার ডট গুণ যদি শূন্য হয় তাহলে আমরা বুঝবো কি এটা অবশ্যই লম্ব আকারে আছে, আর এখানে বক্রতার দিকে ছিল আর ডাবল প্রাইম, তাহলে এটাই হবে কিন্তু অভিলম্ব। তাহলে আমি পেলাম কি, অতএব এই আর ডাবল প্রাইম হচ্ছে অভিলম্ব। তাহলে এই আমার অভিলম্বর মানটা কোনটা হবে? এই যে আর ডাবল প্রাইম বের করে যে মানটা পেলাম এটা হলো কি আমার অভিলম্ব। অভিলম্বটা কিন্তু পেয়ে গেছেন। এবার আমার কাজ কি বলেছে, একক অভিলম্ব ভেক্টর, তার মানে এই অভিলম্বটাকে আবার একক করা লাগবে। তাহলে দেখো অভিলম্ব ভেক্টর, অভিলম্ব কি ডাবল প্রাইম, আর একক বললে কি এইটারই আবার মডুলাস করতে হবে। ডাবল প্রাইম আমরা কোন মানটা পেয়েছিলাম, এই যে এটা, এটার আবার প্রথমে মডুলাস, তাহলে এটা মাইনাস স্কয়ার করলে 2, এটা স্কয়ার করলো 2, তাহলে 2 আর 2 4, 4 বাইরে বের করলে কিন্তু 2 হয়ে যায়, মাইনাস y মাইনাস, তাহলে নিচেই 4 দুটোর বাইরে বাইরে বের করলে হয়ে যাচ্ছে 2, তাহলে এই দুটো নিচে আলাদা করে দিই। আর এই উপরের রুটটা নিচের রুট থেকে কিন্তু i ভাগ নিচের রুট মাইনাস j ভাগ নিচের, এটাই আসলে তাহলে আমার একক অভিলম্ব ভেক্টর।